কি শুরু করেছিস না তোরা এগুলো? হ্যাঁ, আরে এটা ক্লাসরুম না মাছের বাজার। আরে এই যে সীমা, তুমি গলায় মালা দিয়ে কি করছো? ওটা তোমার জন্য আনা হয়েছে। হ্যাঁ দেখুন না মাস্টার মশাই, আমরা কতবার বারণ করলাম, ও তাও শুনলো না। ওঠ 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 ওঠ, আয় এদিকে আয়, আয় এদিকে, আয় এদিকে। অসভ্য, যাও ওখানে কাঁদতে লেগে দাঁড়া। মানুষ করতে পারবো না। হ্যাঁ, এই তোদের কালকে কি পড়িয়েছিলাম মনে আছে তো? মাস্টার মশাই, একটা প্রশ্ন ছিল, এই বর্ণ পরিচয় কার লেখা? এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। মাস্টার মশাই, তিনি কে ছিলেন? তিনি কি কি করেছিলেন? উনি কে? বেশ, তাহলে আজ ওনার বিষয়ে কিছু জানা যাক। তোরা কি জানিস আজ কিন্তু ওনার জন্মদিন। তা আজ ওনার ব্যাপারে কিছু তোদের বলবো, ওনার জীবনের কিছু টুকিটাকি ঘটনা। কি তোরা শুনবি তো? বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোরা তো 1 2 শিখেছিস? আচ্ছা বলতো দেখি 1 2। 1 2 3 4 5 6। ব্যাস ব্যাস ব্যাস, তোরা 1 2 কোথা থেকে শিখেছিস? বই থেকে। হ্যাঁ, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কিভাবে 1 2 শিখেছে সেইটা কিন্তু খুব মজার ঘটনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন আজকের মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। কোথায় জন্মেছিলেন? মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। একদম ঠিক। তো 8 বছর বয়সে তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কলকাতায় যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার শিক্ষক কালীকান্ত চট্টোপাধ্যায়। বাবা ঈশ্বর, একঘের গল্প তো সমুদায় কহিলাম। বলো দেখি, এখন এই মাইলস্টোনে কত অঙ্ক খোদিত আছে? বাবা, মাইলস্টোনটি খুঁজতে ভুল হয়ে যাচ্ছে। এই স্থলে 5 হইবে 6 খোদিত আছে। বেশ বাবা, বেশ, 5 থাকবে। দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়ার বিশেষ যত্ন লইবেন। কিন্তু বাবা, ইহারা এইরূপ ভুল করলো কেন? ওরা কোনো ভুল করে নাই। আমরা 5 অঙ্কের খোদিত মাইলস্টোনটি পার করিয়া আসিয়াছি। ইয়া তোমার পরীক্ষা ছিল বৎস। আমরা দেখিতে চাইয়াছিলাম যে প্রকৃতই ইংরেজি সংখ্যা তুমি শিখিয়াছ কিনা, অথবা 6 পরে 5 হইবে এইরূপ মনে করিয়া বলিতেছ। তুমি কৃতকার্য, কৃতকার্য। অনেক বড় হও বাবা, অনেক বড়। ইনিই হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদার রামজয় তর্কভূষণ ছিলেন কিন্তু সংস্কৃতের বিশাল পণ্ডিত। ঈশ্বরও কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি নিয়ে সংস্কৃতে পণ্ডিত হন। পরে সেই কলেজের অধ্যক্ষও হন। সংস্কৃতে পণ্ডিত ছিলেন বলে তিনি যে ইংরেজি জানতেন না এমনটা কিন্তু নয়। এই যে তোরা বইতে দাড়ি, কমা, এই যে জ্যোতির্চিহ্নগুলো দেখিস না, এটা কিন্তু তিনিই প্রবর্তন করেছিলেন। তবে তার জীবনের সব থেকে বড় দুটো কাজ কি জানিস? 1 নারী শিক্ষার বিস্তার, আর 2 বিধবা বিবাহের প্রচলন। এই কাজ করতে গিয়ে জীবনে তাকে বারংবার সম্মুখীন হতে হয়েছে নানান বাধা। কি সৌভাগ্য! স্বয়ং রাজা বাহাদুর রাধাকান্তদেব আমার বাড়িতে পদার্পণ করিয়াছেন। আসিতে আজ্ঞা হোক। আমি আপ্যায়ন লইতে আসি নাই। বিদ্যার সাগর হইয়াছ বলিয়া ভাবিও না যে তুমি শাস্ত্র মানিবে না। ধর্মসভার পক্ষ হইতে এ বিষয়ে আলোচনা করিবার জন্য আসিয়াছি। রামায়ণ মহাভারত ও পরাশর সংহিতাও কি শাস্ত্রান্তর্গত নহে? বিধবা বিবাহ বিষয়ক আমার নিবন্ধ দুটি একবার পাঠ করি। স্বয়ং ব্যাসদেবের পিতা পরাশর মুনি বলিয়াছেন যে নষ্টে ত্যাজ মৃতে চক্রবর্জিতে
ক্লীবে চৈব পতিতে পাতাও পতির অন্ন বিধিয়তে। আদিত্য সংহিতায় বলা হইয়াছে, পুরাণ সংহিতায় তর্ক হইলে সংহিতায় গ্রহণীয়, আর কলিকালের সংহিতা পরাশর সংহিতা। তুমি কি বুঝিতে পারিতেছ না? এই বিধবা বিবাহ প্রবর্তিত হইলে এই নারীগণ শৈরিণী হইয়া উঠিবে। আর এত যে শাস্ত্রের কথা বলিতেছ তুমি, তুমি তো নিজে পাঁচি পুঁথি পরিত্যাগ করে মৃচ্ছদের মতো সংস্কৃত কলেজে শনি রবিবার ছুটিয়ে দিতে আছো। আপনি এ কথা বলিতেছেন যিনি স্বয়ং স্ত্রী শিক্ষা বিধায়ক রচনা করিয়াছেন। আর মৃচ্ছ সঙ্গের কথাই যদি বলেন, তাহাতে আপনার স্বর্গীয় পিতামহ শ্রী নবকৃষ্ণদেব বিশেষভাবে। যাহা আইন তো পাশ হইয়া গিয়াছে। আগামী 20 অগ্রহায়ণ কালীমতির সহিত শ্রীশের বিবাহ। আপনিও আসিবেন? গতকাল আমার লেঠেলদের লাঠি হইতে বাঁচিয়া গিয়াছিলে বলিয়া ভাবিও না তুমি আগামীতেও বাঁচিবে। ব্রহ্মহত্যার পাপ করাইবেন? ব্রহ্মহত্যা? নবদ্বীপের ব্রাহ্মণগণ যাহার কবিত কারিয়া লইলেন, তিনি আবার কিসের ব্রাহ্মণ? তর্কে পরাজিত হইয়া বলপূর্বক আমার উপকৃত কারিয়া লইলেই আমার ব্রাহ্মণত্ব চলিয়া যাবে না। উহাদের আমার ব্রাহ্মণত্ব কারিবার কোন অধিকারী নেই। মাতৃ আজ্ঞায় যে কাজে আমি ব্রতী হইয়াছি, প্রাণ থাকতে তা আমি চাইব না। আপনার কিছু করিবার থাকিলে আপনি অবশ্যই করিয়া নিতে পারেন। বেশ, দেখা যাইবে। বাপরে বাপরে বাপ, এই বৃদ্ধ বয়স এত তর্জন গর্জন! আরে কালী প্রসন্ন যে, এসো এসো, বসো ভাইয়া। তা কিসের জন্য এসেছিলেন মশাই? আরে ও কিছু নয়, আমাকে লেটেলের শাসানি দিয়া গেল। এই ব্যাপার, ওই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। 10-20টা লেটেল আমারও আছে, প্রয়োজনে আপনার সুরক্ষার্থে কিছু জনকে পাঠিয়ে দেবো। আহা, আরে ওসব কথা পরে হইবে। আগে কহো, জানবাজার রাজবাড়ি, ঠাকুর বাড়ি, রাজা রামমোহনের পুত্র রাধামোহন সহ সকল স্বাক্ষরকারীদের কাছে নিমন্ত্রণপত্র পৌঁছাইয়েছ তো? উনি আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আরে দায়িত্ব কাকে দিয়েছেন দেখতে হবে তো। আচ্ছা জি বেলা চলুন, আমরা প্রস্তুতিটা দেখে আসি। হাতে তো আর বেশি সময় নেই। বন্ধ বলেন? বেশ, চলো চলো চলো। তবে এই বেলা একবার দেখেই আসা যায়। কালী প্রসন্ন, তোমার মহাভারতের তর্জমার খবর? এই চলছে। এই ছিলেন বিদ্যাসাগর, নির্ভীক। তিনি সবসময় মানুষের ভালো ভেবেছেন, নিজের প্রাণের ভয় তুচ্ছ করে মানুষের সেবা করে গেছেন। আর এই কাজে তার পুণ্যবতী জননী ভগবতী দেবী ছিলেন তার প্রেরণা। আসুন স্যার, আসুন আসুন আসুন। Good morning. Sit down, my children. আসুন স্যার। বাহ, বেশ, আপনাদের তো বিদ্যাসাগর চর্চা ভালোই চলছে। ওই আর কি, আজ ওনার জন্মদিন, তো ভাবলাম ওনার সম্বন্ধে কিছু কথা ওদের বলি। বেশ বেশ। তো আসলে বিদ্যাসাগর শুধু তো বাংলার নক্ষত্র তাই নয়, উনি আমাদের দেশের একজন উজ্জ্বল জ্যোতিষ। সে তো বটে স্যার, অনেকক্ষণ ধরে তো আমিই বলছি, আপনি আসলেন যখন আপনিও কিছু বলুন না। না না, আপনি বলুন না, বেশ তো বলছেন। না না, আমি তো অনেকক্ষণ বললাম, আপনি কিছু বলুন। এই তোরা শুনবি তো স্যারের কাছ থেকে? দাঁড়িয়ে কেন স্যার, আসুন বসুন না। শোনো বাচ্চারা, বিদ্যাসাগর শুধু যে বিদ্যাসাগর ছিলেন তা নয়, করুণার সাগরও ছিলেন। তার করুণা পেয়েছিলেন আমাদের বাংলার বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। তার যখনই অর্থের প্রয়োজন হতো, তিনি বিদ্যাসাগরের কাছে সাহায্য চাইতেন। Life is but a walking shadow. A poor player. মধু, Beat. Beat. কতদিন পর? অনেক beat. বসো বসো। তুমি বসো। Beat. জানো,
তোমার এই যে কাইন্ডনেস, এ আমি কোনোদিন ভুলতে পারবো না। জানো ভিট, এবার তোমার অর্থ সাহায্য না পেলে আমাকে প্রায় সপরিবারে ফ্রান্সে না খেতে পেয়ে মরতে হতো। আর করিও না, এই করিয়া তো সেদিনকে এক বিপদে পড়িল। কিরকম বিপদ? সেদিন বিরোধ ধারে এক মদ্য আসিয়া কহিল, তুমি মধুকে মদ খাওয়ার পয়সা দাও, আমাকেও দিতে হবে। তুমি কি বললে? হ্যাঁ, কহিলাম যে আগে তুমি একটা আস্ত মেঘনাথ বোর্ড লিখিয়া রাখাও, তৎপর তোমাকেও দিব। আচ্ছা ভিট, আজকাল কেমন কাটছে? আর কইও না, সেদিনকে এক সাধক আসিয়া দেখা করিয়া গেল। সাধক? কোন সাধক? পিসিমা, অর্থাৎ রানী রাসমণির গঙ্গা তীরবর্তী যে দেবালয়টি প্রতিষ্ঠা করিয়াছিলেন তারই পূজারী। ও, তার মানে সেই পাগলটা। জানো ভিট, একটা মামলার কাজে তার সাথে আমার দেখা হয়েছিল। তা পাগলটা ঠিক কি বললো? বললেন, খাল বিল অনেক দেখেছি, আজ সাগর দেখলাম। তুমি কি বললে? কহিলাম আসিয়াছেন যখন, তখন খানিক লবণ জল লইয়া যান। তো তখন উনি বললেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি বিদ্যার সাগর, তোমার নোনা জল কেন হবে? ইটস রিয়েলি ট্রুথ ভিট। মানে আমি যেটা বলতে চাইছি যে উনি কি ব্যাপার, জল খাবে? আমাকে কি আমাকে ভিট, আমাকে কি অবস্থা করেছো শরীরে? বাদ দাও না সেসব কথা। তুমি বলো, আজকাল কি করছো? এই পরিদর্শকের কার্যের পাশাপাশি স্ত্রী শিক্ষা বিস্তারের কার্যও চলিতেছে। পাশাপাশি মেট্রোপলিটন স্কুলের ভাবনা লইয়াও কাজ অনেক দূরে গাইয়াছে। দাঁড়াও, এই যে পড়ো। বেথুন সাহেবও নাই, ফলে সম্পূর্ণ কাজটাই একা হাতেই করিতে হইতেছে। কালীয় মদন চলিয়ে যাইবার পর থেকে বিধবা বিবাহ ও ছাপাখানার কাজটিও একা হাতেই প্রায় করিতে হয়। ফলে বুঝিতেই পারিতেছ, যতে খায় ততে ব্যয়। তা তোমার পরিবারের সকলে কুশল তো? জানো ভিট, এবার যদি তোমার অর্থ সাহায্য না পেতাম তাহলে আমি সত্যিই জানি না ওদের কি হতো। আবার ভিট, হেনরিয়েটা ও তার সন্তানেরা খুব ভালো আছে ভিট, ওরা খুব ভালো আছে। আর তুমি কেমন আছো মধু? আমার খবর তো তুমি জানোই ভিট। মধু, তোমার সাহিত্য চর্চার খবর নেওয়া হয় নাই, তার কি খবর? জানো, সিংহল বিজয় আর ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারী, এই দুটো লেখা সবে শুরু করেছি ভিট। বটে? আচ্ছা, আমার সাহিত্য চর্চার খবর তো অনেকেই রাখে, তুমি বলো তোমার লেখালেখির খবর কি? শেষ পূর্ণাঙ্গ পুস্তক বাইর হইয়াছিল 11 বছর পূর্বে। সীতার বনবাস? মনে আছে দেখছি। কি করে ভুলি ভিট। এখন এই সম্প্রকাশ পত্রিকাটি চালাইতেছি, পাশাপাশি মদনের সহিত যে ছাপাখানাটি খুলিয়াছিলাম তা হইতেও আয় হয় দিব্য। But Reed, I have known that Madan has passed 15 years ago. ঠিকই শুনিয়েছিলে। তারপর থেকেই তাহার মাতার সমস্ত দায়ভার এখন আমি গ্রহণ করিয়াছি। Thank God. মধু, তোমাকে বলা হয়নি জানো, সেদিন ঠাকুর বাড়ির এক 10 বর্ষীয় বালক আসিয়া ম্যাকবেথের অনুবাদ শুনাইয়া গেল। ভারী চমৎকার। নামটা বোধহয় রবি। ঠিক বলেছ। ও হ্যাঁ, মনে পড়েছে, ওদের বাড়ির একটা প্ল্যানচেটে আমার ওর সাথে দেখা হয়েছিল। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এতে অবাক হইও না, কার্তিকেয়র ছোট পুত্রটিও কিন্তু অতি মেধাবী হইয়াছে। কার্তিকেয়? তার মানে তোমার সেই দেওয়ান বন্ধু কার্তিকেয়? ঠিক ধরেছ। কিছু মাস পূর্বে কৃষ্ণনগর গিয়াছিলাম এবং তদুপলক্ষে তাহাদের বাটিতেই উঠিয়াছিলাম। তো দেখিলাম সেই 8 বছরের এক ছোকরা কোথা হইতে একটি ইংরাজি বক্তৃতা শুনিয়া আসিয়া প্রাচীর পরিদণ্ডায়মান হইয়া গৃহবৃত্ত সকলকে তাহা শোনাইতেছে। বলো কি, ওই 8 বছরের ওইটুকু ছোকরা ও কিনা এত ইংরেজি জাস্ট একবার শুনে মনে রেখেছে? It means Veet that the boy will do great works in near future, just like you Veet.
তার বলতে এরাই তো আমাদের দেশ, এরাই তো আমাদের গর্ব, এরাই তো আমাদের সংস্কৃতির ভবিষ্যৎ। এই হলেন বিদ্যাসাগর। শুধু সমাজসেবা, স্ত্রী শিক্ষা বিস্তারই নয়, মানব জীবনে তার প্রভাব আমরা দেখতে পাই বিভিন্ন কাজে। আচ্ছা বাচ্চারা, এই যে কৃষ্ণনগরের কথা হচ্ছে, তোমরা কি কেউ জানো যে এর পাশের শহরটাই হলো কৃষ্ণনগর শহর? আর আমরা যে ছোট বাচ্চাটার কথা বলছি, তার পরিচয় কি তোমরা কেউ জানো? আমরা সবাই কিন্তু তাকে চিনি, আর তার গান আমরা কিন্তু সব অনুষ্ঠানে গেয়ে থাকি। আচ্ছা বলতো কোন গানটা? ভাব, তোরা কিন্তু সবাই জানিস গানটা। ভাব ভাব ভাব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হারাধন বন্দ্যোপাধ্যায়, জন্ম 1970 সালের 16ই অক্টোবর, কৃষ্ণনগর শহরে। তিনি ছিলেন একজন অত্যন্ত গুণী শিল্পী। জীবনে অভিনয়কে তার সর্বস্ব দিয়েছিলেন। একটা মানুষ সারা রাত জাগতো, জেগে প্রচুর মানুষকে খাওয়াতো, গাড়ি রাখার জায়গা করে দিত। সারাটা রাত চোখের পাতা এক হতো না হারু কাকার। সকালে বাড়ি ফিরে ঘন্টা 2-3 ঘুমিয়েই রিহার্সাল শেষে আবার ঘন্টা 2 ঘুমিয়ে কাজে ফেরা। এই ছিল হারু কাকার প্রত্যেক দিনের কাজ। আদ্যপান্ত নাটকে নিয়োজিত একটা প্রাণ। গত 28শে নভেম্বর 2024 আমাদের ছেড়ে চলে গেলেন হারু কাকা। শিল্পের প্রতি কতটা যত্নশীল হলে সেটাকে যাপন বলা যায়, এখনো তোমার কাছ থেকেই শিখে চলেছি নিরন্তর। আমাদের এই কাজ ঈশ্বর তোমার নামে উৎসর্গিত হলো।